প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব অত্যন্ত কমন একটি সমস্যা জানিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন জাগে, সেটি হচ্ছে গল ব্লাডারের সমস্যা ও তার সার্জিক্যাল চিকিৎসা। এ নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন সার্জারি বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার সর্দার এ নাঈম ১৯৬২ সালের জানুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ শাখাওয়াত। স্যার, এই যে গল ব্লাডারের সমস্যা, এটা অত্যন্ত কমন এবং মানুষ দীর্ঘদিন থেকে এ নিয়ে প্রচারণা আছে, বা মানুষ যেহেতু সাফার করছে বেশি, ফলে কম বেশি তারা জানেও। কিন্তু এ নিয়ে মানুষের মধ্যে চিকিৎসা পদ্ধতি নিয়ে বিশেষ করে অনেক প্রশ্ন আছে, যে এটি ল্যাপারোস্কোপিক করবে নাকি ওপেন করবে, বা কখন করবে, বা তার যদি ব্যথা না হয় করা উচিত হবে কিনা, না করলে ক্ষতি, এরকম নানান প্রশ্ন আছে। সেই বিষয়ে আমরা শুনবো। তার আগে শুরুতে যদি একটু বুঝিয়ে বলেন আমাদের, যে গল ব্লাডারের মতো জায়গায় পাথর হয় কেন এবং কাদের বেশি হয়? ধন্যবাদ শাখাওয়াত। আসলে গল ব্লাডারের পাথর হয় কেন, প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ নয়। তবে গল ব্লাডারের পাথর বেশি দেখা যায় মেয়েদের মধ্যে। প্রতি ৩ জন যদি আমরা রোগী পাই, এর মধ্যে 2 জনই হয়তো মেয়ে। প্রায় 66% মেয়েদের হয়। আর আমরা মেডিকেল কলেজে যারা পড়াশোনা করেছি আমরা জানি 5F বলে একটা ফ্যাক্টর বলে আমরা, 5 ফ্যাক্টরস। যদি ফেয়ার, ফ্যাটি, 40, ফার্টাইল, এই ধরনের মহিলা যারা 40s বয়সের মধ্যে, এদের বেশি হয়। মানে নাকি ফেয়ার সুন্দরী, যারা সুন্দরীদের বেশি হবে, এটা তাহলে সুন্দরীদের রোগ মেইনলি। সেই ফেয়ার, সন্তান জন্মদানের সক্ষম যে বয়সটায়, সেই বয়সটাই বেশি হচ্ছে। কিছুটা ফ্যাটি এবং 40s এর আশেপাশে যারা, তো এই ধরনের মহিলাদের এই রোগটা একটু বেশি হয়। কিন্তু এর বাইরেও হতে পারে, অবশ্যই পুরুষ মানুষের হচ্ছে না। আমি তো বলছি যে প্রতি 3 জনের মধ্যে একজন তো পুরুষ থাকছে। এবং গল ব্লাডারের সমস্যা, পিত্তথলির সমস্যা আমরা অধিকাংশই দেখি পাথরজনিত। পাথরজনিত সমস্যা ছাড়াও কিন্তু পিত্তথলিতে টিউমার, পলিপ, ক্যান্সার এগুলো হতে পারে, টিউবারকুলোসিস, হ্যাঁ হতে পারে। তো এখন গল ব্লাডারের সমস্যা হলে কি করা উচিত, সেই প্রশ্ন মধ্যে আসছে। এটার আগে আরেকটু শুনতে চাইবো, যে এই যে গল ব্লাডার একটা থলি, একটা অর্গান, হ্যাঁ সে অর্গান, সেটার মধ্যে পাথর জমে যাচ্ছে, এতে তার কাজের কি ব্যাঘাত ঘটছে, এবং নরমালি গল ব্লাডারের কাজ কি, এবং এই পাথর হওয়ার ফলে তার কি সমস্যা হচ্ছে? আচ্ছা, নরমালি গল ব্লাডার যেটা করে, এটা একটু আমাদের লিভারে পিত্তরস তৈরি হয়। পিত্তরস গল ব্লাডারে আসে এবং সেটাতে ঘন হয়। এই ঘন হওয়ার প্রসেসটা পিত্তথলিতে হয়, এবং এই ঘন অবস্থাতে এটা পিত্তথলি গল ব্লাডারের ঘন রসটাকে প্রিজার্ভ করে। আমরা 3 বেলা খাই, প্রতিবেলাই ফ্যাটের পরিমাণ একটু বেশি খাই। নর্মালি আমরা সারাদিনই কিছু না কিছু খাই। যখনই আমরা একটু বেশি মিল খাই, ফ্যাটি কন্টেন্ট যখন একটু বেশি থাকে, তখন একটা হরমোনাল সিগন্যাল দিয়ে পিত্তথলি কন্ট্রাকশন হয়ে সেখান থেকে ঘন রসটা এসে ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করাতে হেল্প করে, এটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করে, পরিপাক করে, পরে সেটা অ্যাবজর্ব হয় ইন্টেস্টাইনে। এখন এই কাজটি করার সময় যদি গলব্লাডারের পাথর জমে, আসলে ঘন হওয়ার প্রসেসের মধ্যেই কিন্তু পাথর তৈরি হয়। আমরা যদি যে কোনো একটি চিনির, সুগার রস যদি ঘন করতে থাকি, নিচে কিন্তু ক্রিস্টাল পড়তে পারে। ঠিক সেই কারণেই কিন্তু গলব্লাডারে ওই পিত্তথলির মধ্যে ঘন হওয়ার প্রসেসের মধ্যেই ছোট্ট ক্রিস্টাল তৈরি হয়ে সেখান থেকেই আস্তে আস্তে পাথর বড় হয়। সেটা একটা বড় পাথরও হতে পারে, আবার মাছের ডিমের মতো ছোট ছোট 1000টা পাথরও হতে পারে। এখন আমরা যে বলছি না যে পৃথিবীর সব জায়গাতে পাথর হলে এর যে কাজ ছিল, যেটা আপনি বললেন যে পিত্তরস নিঃসরণ করে, যেটা তার আগে একটু বলে নিই যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে এর প্রাদুর্ভাব দেখা যায়। তো বাংলাদেশ এবং ইন্ডিয়া মানে সাবকন্টিনেন্টে গলব্লাডার পাথরের সমস্যা কিন্তু আমরা খুব বেশি দেখি। সুতরাং এর সাথে আমাদের দেশে একটু চর্বিযুক্ত খাদ্য খাওয়ার যে প্রবণতা,
সেটাকেও আমরা কিছুটা দায়ী করতে পারি। কিন্তু তাই বলে সবার হচ্ছে না, একই খাওয়া আমরা সবাই খাচ্ছি, কিন্তু সবার হচ্ছে না, কারো হচ্ছে কারো হচ্ছে না। আচ্ছা, এখন কি অসুবিধা হতে পারে যদি পাথর হয়? তো যখন এই ঘন হওয়ার প্রসেসটা ব্যাঘাত হয় তখন এক ধরনের ইনডাইজেশন হতে পারে, পরিপাকের মাইল্ড সমস্যা ইনডাইজেশন হতে পারে, পরিপাকের সমস্যা। ফ্যাট জাতীয় খাদ্য যখন পরিপাক হচ্ছে না তখন একটু বেশি ফ্যাট খেলেই তাদের সেই কি বলে হজমে অসুবিধা হতে পারে। দ্বিতীয় যেটা হয় সেটা হলো মাঝে মাঝেই যখন কন্ট্রাকশন হয় তখন একটা পেইন হয়। পাথর থাকলে সেই পেইনটা অবশ্যই হবে এবং সেটাকে আমরা কলিকি পেইন বলি। ব্যথাটা এটা শরীরের কোন অংশে কেমন ধরনের হয়? পেটের গলব্লাডারের পজিশন হলো পেটের ডান দিকে, লিভারের ঠিক নিচেই। ডান দিকে লিভার থাকে, লিভার একটি বিরাট অর্গান, সুতরাং তার নিচেই লিভার থেকে পিত্তরস তৈরি হয়ে তার নিচেই গলব্লাডারে যখন কমন ডাক দিয়ে এসে ঢুকে, কমন হেপাটিক ডাক দিয়ে, তখন সেটার মধ্যে পিত্তরস জমা হয়, ঘন হয়, এবং যখন আবার আমরা ফ্যাট জাতীয় খাদ্য বেশি পরিপাক করার প্রয়োজন হয় তখন সেখানে কন্ট্রাকশন করে আবার কমন ডাক দিয়ে ডুওডেনামে চলে আসে সেই পিত্তরস। এই যে পিত্তথলির পাথর, এই পাথর হওয়ার সঙ্গে ফ্যাট জাতীয় খাবারের একটা সম্পর্ক আপনি কিছুটা বলেছেন, থাকতে কিছুটা পারে, থাকতে পারে, এগুলো আমরা খুব কনফার্ম করে বলতে পারি না। রাইট। কিন্তু এর যে ব্যথা হয় তার সঙ্গে কি আমাদের খাদ্যাভ্যাস বা খাবারের ধরন এর কোনো সম্পর্ক কিছুটা তো আছে? আছেই। আমরা যেমন পেটের ব্যথা হলেই কিন্তু রোগীকে জিজ্ঞেস করি খালি পেটে না ভরা পেটে, কারণ দেখা যায় যে এ ধরনের ব্যথাগুলো হয় তখন ভরা পেটে হয়। কোনো কোনো সময় এ ধরনের ব্যথা, যেমন যখন কন্ট্রাকশন হয়ে পিত্তরস বের হয়ে আসার যখন প্রচেষ্টা চলে অটোমেটিক্যালি, তখনই একটা ছোট্ট পাথর এসে ওই নেকের মধ্যে আটকে যেতে পারে। আটকে যেই কিন্তু বেসিক্যালি গলব্লাডারের পাথর যদি থাকে তো সেই ইনফেকশনটা শুরু হয়। এবার এতটাই সিরিয়াস ইনফেকশন হতে পারে যে গলব্লাডারের মধ্যে তখন পাথর সহ গলব্লাডারের বাইল জুস সব নষ্ট হয়ে যে ইনফেকশনের কারণে সেটার মধ্যে পুজ হয়ে যেতে পারে, সেটাকে আমরা এম্পায়ামা বলি। কোনো কোনো সময় মিউকোসিল হয়ে যায়, একেবারে পুরোটাই মিউকাস হয়ে যায়, গলব্লাডারের ভিতর থেকে আরও মিউকাস সিক্রিট করে, বাইলটা অ্যাবজর্ব হয়ে যায়। সুতরাং এই সিচুয়েশনগুলো রোগীকে যথেষ্ট কষ্ট দেয়। গলব্লাডার পাথর থাকলে আমরা দেখি যে রোগীরা বিভিন্ন সময় প্রথমত একদম মাইল্ড কমপ্লেনটা হলো যে হালকা ব্যথা, খাওয়ার পরেই ব্যথা, কলিকি একটা পেইন এবং ইনডাইজেশন, পেটে প্রচুর গ্যাস হওয়া। হ্যাঁ, গ্যাস তো অবশ্যই আমাদের গ্যাস্ট্রাইটিস এবং স্টমাকের কারণে তো হতেই পারে, কিন্তু তার সাথে গলব্লাডারের পাথর থাকলে তাদের এর আরো বেশি প্রকোপটা কষ্ট বেড়ে যায় বলে বেশি আমরা হচ্ছে। দেখি। হ্যাঁ, বেশিরভাগ স্যার, ক্ষেত্রে। এই যে আপনি বলছেন যে মাইল্ড পেইন হতে পারে, সেটা থেকে সিভিয়ার পেইন হতে পারে, রোগী অনেক কষ্ট পায়। একজন রোগী যখন কষ্ট পায় তখন ইউজুয়ালি তারা চিকিৎসকের কাছে আসেন। তখনই আসে এইটা একটা সাধারণত, অপশন হ্যাঁ, যে হ্যাঁ। যে কোনো লোকেরই কোনো না কোনো Right, সমস্যা হলে এইটা right. একটা হতে পারে, অথবা অন্য কোনো রোগের কারণে গেলেন, যাওয়ার পরে আলট্রাসোনোগ্রাম Ultrasonogram করা করা হলো, হলো, করার পরে দেখা গেল যে পাথর আছে। এক্স্যাক্টলি। এই দুই ক্ষেত্রে দুই যদি ক্ষেত্রে আলাদা করে একটু খুবই- বলেন, খুবই করণীয় ভালো কি? প্রশ্ন করেছেন। করণীয় কি? এটা হলো ইনসিডেন্টাল ফাইন্ডিং বলি আমরা। গলব্লাডার পাথর যদি ইনসিডেন্টালি আমরা দেখি, পাই, রোগীর যদি একেবারেই কোনো কমপ্লেন না থাকে, রোগী যদি না চায়, না করতে পারে, কিন্তু আমরা সার্জনরা, বিশেষ করে সার্জনরা, ধরেন এখানে মেডিকেল স্পেশালিস্টদের মধ্যে ওপিনিয়ন কিছু ভ্যারি করবে, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে আমি মনে করি গলব্লাডারের পাথর পেলে তার চিকিৎসা করে ফেলা ভালো। তার কারণ কি? এক নম্বর কারণ হলো যে ব্যথা কখন হবে কেউ জানে না, যে কোনো সময় এটা ইনফেকশন হয়ে ব্যথা হতে পারে, এবং ব্যথা যখন হবে তখন সেটাকে অপারেশন করে ফেলা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে যায়। আরেকটা সেটা বিষয় হয় স্যার, নিশ্চয়ই। যে একবার পাথর হলে পাথর তো এমনি এমনি চলে যাবে না, কোনো উপায় নেই। সুতরাং গলব্লাডারের টিউমারও পাথর তার ফেলতেই ব্যথা হবে। হতেই পারে। হতেই পারে। দেখা গেল আপনি এখন সিলেক্টিভ টাইমে করাচ্ছেন না, Right. পরে এমন একটা সময় সময় ব্যথা হলো আপনার হলো, গুরুত্বপূর্ণ কোনো কাজ, কাজ, প্রফেশনাল কাজ, অনুষ্ঠান, না, তারপরে শারীরিক যেমন অবস্থা, যেমন একটা অনেক পার্টিকুলার বিষয় বয়সের মানুষের যখন আমরা দেখি ডায়াবেটিস আছে, কার্ডিয়াক প্রবলেম থাকে, লাংস প্রবলেম থাকে, অ্যাজমার প্রবলেম থাকে, এরা যখন সুস্থ থাকে সেই অবস্থায় তাদেরকে অ্যানেস্থেসিয়া দেওয়া যত অনেক ইজি, সহজ। কিন্তু যখন এটা সিভিয়ার ইনফেকশন নিয়ে আসে তখন কিন্তু অ্যানেস্থেসিয়া দেওয়াটা ইজি না। ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আরেকটা ব্যাপার একটু আমাদের মনে রাখতে হবে, প্রায় 2 to 3% বা 5% ক্ষেত্রে কিন্তু গলব্লাডার ক্যান্সার আমরা দেখতে পাই পাথরের সাথে, এবং এই গলব্লাডার ক্যান্সারের কারণ আমরা বলতে পারবো না, কিন্তু যাদেরই আমরা ক্যান্সার দেখি তাদের ক্ষেত্রেই আমরা অধিকাংশ ক্ষেত্রে প্রায় 99% প্রবাবলি যে পাথর সাথে পাই, এবং হয়তো লং স্ট্যান্ডিং পাথর। পাথর, এটাই ফ্রিকশন একটা কারণ হতে পারে। রেট্রোস্পেক্টিভলি চিন্তা করতে পারি যে এই গলব্লাডারের পাথরটা
অনেক দিন থাকতে থাকতে গলব্লাডারে হয়তো ক্যান্সার হয়েছে। ওইখানে একটা যদিও পরিবর্তন এটার এসেছে। কারণ আমরা 100% বলতে পারবো না, ধারণা করা হয়। ধারণা করা হয়। সুতরাং স্যার- গলব্লাডার পাথর লম্বা সময় রেখে দেওয়ার পক্ষে তেমন ভালো কোনো যুক্তি স্যার, নেই। যদি অ্যাকিউট পেইন হোক সেই ক্ষেত্রে তো আসবেই, তার বাইরেও আপনি বললেন যে অপারেশন করে ফেলাই জানা ভালো। থাকলে করে ফেলা ভালো। সেই ক্ষেত্রে আরেকটা জিনিস এই আমি বলি, অপারেশন মানুষের সাইকোলজি একটা বিরাট ফ্যাক্টর। একটা রোগী যখন জানবে তার পেটের মধ্যে পাথর আছে, সাইকোলজিক্যালি সেই রোগী কিন্তু এটার জন্য সাফার করতেই থাকবে, ইরিটেট ফিল করবে। ইরিটেট ফিল করবে। সেই জন্য এটাকে করে ফেলাই ভালো। আরেকটা বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা থেকে রোগীদের ঢাকা শহরে প্রপার জায়গায় এসে অপারেশন করানোটা অনেক সময় কষ্টসাধ্য ব্যাপার। নর্মাল সময়ে এসে প্ল্যান করে যাওয়া আর ব্যথা নিয়ে অ্যাম্বুলেন্সে করে দৌড়ে আসা, কারণ যখন ব্যথা হয় তখন সিভিয়ার পেইন হয়, জ্বর হয়, বমি হয়, এবং এত সিভিয়ার পেইন হয় যে রোগীকে তখন তখন ইমার্জেন্সি ভালো হয়ে যায়। সেন্টারে নেওয়ার সময় সময় হয় হয় অনেক না। সময়। স্যার, এটার চিকিৎসার জন্য এটা কি ওপেন সার্জারি বেটার নাকি ল্যাপ্রোস্কোপিক সার্জারি বেটার, বা কোনটা প্রেফার হ্যাঁ, করেন? না, ল্যাপারোস্কোপিক সার্জারি আসার পরে আর ওপেন সার্জারি করার প্রশ্নই ওঠে না আমরা মনে করি। তার কারণ ল্যাপারোটমি হলে ওপেন করা, ল্যাপারোস্কোপ মানে তার ক্যামেরা দিয়ে দেখা। স্কোপ কথার অর্থ হলো গিয়ে কিছু একটা দেখা, মাইক্রোস্কোপ যেমন ছোট জিনিস দেখা, টেলিস্কোপ যেমন দূরে দেখে দেখে নিয়ে আসা। এক্স্যাক্টলি। আমরা কি করি, যেই অপারেশনটা আমরা ওপেন করি, ল্যাপারো মানে পেটটাকে ওপেন করে ল্যাপারোটমি করে যেটা করি সেটাই আমরা ল্যাপারোস্কোপের মাধ্যমে করছি। সুতরাং বেসিক্যালি দুটো অপারেশনের মধ্যে কোনো তফাৎ নাই, একই চিকিৎসা, কিন্তু একটার জন্য অনেকখানি বড় করে পেট কাটতে হয়, আরেকটার জন্য জাস্ট 3টে বা 4টে পাংচার করে আমরা করে দিই। তাতে করে রোগী একদিনই কষ্ট ভালো হয়ে কম বাড়ি হচ্ছে, চলে যায়, hospital stay ব্যথা কম। হয় না, রোগী একদিনই বাড়ি চলে যায়। গতকাল যারা অপারেশন করেছে আজকে সকালে 2জনকে আমি ছেড়ে দিয়েছি। সুতরাং এই যে একদিনে চলে যাওয়া, বাড়িতে চলে যাওয়া এবং কোনো স্ক্যান না হওয়া, ব্যথা না হওয়া, অ্যান্টিবায়োটিকের পরিমাণ কমে যাওয়া, ইনফেকশনের চান্স নাই বললেই চলে। আর মেয়েদের জন্য তো পেট না কাটা একটা বিরাট কসমেটিক ব্যাপার। সবার জন্যই, সবার জন্য, সৌন্দর্য অবশ্যই। সবারই দরকার। নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই, এই thank you. আধুনিক পদ্ধতি থাকতে হ্যাঁ। আমরা কেন পুরনো কারণ সেই নেই, পদ্ধতিতে কোনো কারণ ফিরে নেই, যাব? কোনো কারণ আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আমরা অনেক প্রয়োজনীয় তথ্য জানলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম গল ব্লাডারের পাথরজনিত সমস্যা ও তার সার্জিক্যাল চিকিৎসা নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।